সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শাহরাস্তি অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। কোভিড-19 কারণে আমাদের স্কুলে পাঠদান বন্ধ আছে বিধায় শাহরাস্তি উপজেলা কর্তৃক আয়োজিত শাহরাস্তি অনলাইন স্কুলে পাঠদান কার্যক্রম চলবে। ওই আলোকে আমি আজকে তোমাদের একটি অষ্টম শ্রেণীর একটি বিজ্ঞান ক্লাস নিব, যেটা হচ্ছে সপ্তম অধ্যায়ে পৃথিবী এবং মহাকর্ষ নিয়ে। আমি মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক, সুয়াপাড়া জিকে মাধ্যমিক বিদ্যালয়। আমি তোমাদের প্রথমে এই পৃথিবী এবং মহাকর্ষ জিনিসটা কি, তোমরা যদি পড়ে থাকো বইটা, তাহলে প্রথমে বলবো পৃথিবী আমরা মোটামুটি সবাই চিনি। পৃথিবীটা হচ্ছে আমরা যে মণ্ডলে বসবাস করি সেটা হচ্ছে পৃথিবী মণ্ডল, সেটা আমরা সবাই চিনি। আর মহাবিশ্ব হচ্ছে সৃষ্টিকর্তার সকল সৃষ্টিকে যদি আমি একভাবে চিন্তা করতে যাই, সেখানে চাঁদ আছে, সূর্য আছে, মঙ্গল আছে, পৃথিবী আছে, আরও বিভিন্ন গ্রহ নক্ষত্র অনেক কিছু আছে, সেটাকে বলতে হবে আমার মহাবিশ্ব। এই মহাবিশ্ব থেকে মহাকর্ষ শব্দটা আসছে। মহাকর্ষ হচ্ছে এই সৃষ্টি জগতের বাস্তবিক যত বস্তু আছে, একটা বস্তু অপর বস্তুকে যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে মহাকর্ষ। আর মহাকর্ষর আরেকটা আমরা এখানে মহাকর্ষ আমরা জানলাম এখানে হচ্ছে গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন হচ্ছে ধরো চাঁদ সূর্যকে যে বলে আকর্ষণ করতেছে সেটা হচ্ছে একটা গ্র্যাভিটেশন। এই তোমার কলমটা এই বোর্ডটাকে যে বলে আকর্ষণ করছে সেটা হচ্ছে একটা গ্র্যাভিটেশন। আর অভিকর্ষ জিনিসটা হচ্ছে কি, আমাদের এই পৃথিবী পৃথিবী অন্য বস্তুর সাথে যে আকর্ষণ বলটা সৃষ্টি করতেছে সেটা হচ্ছে অভিকর্ষ বল। তো সেটার মধ্যে যদি আমি আমাকে যে বলে পৃথিবীটা আকর্ষণ করে সেটা অভিকর্ষ বল। আমি সাধারণত যদি একটা কলমটা এখন উপরের দিকে ছুঁড়ে মারি, এটা সোজা নিচে চলে আসবে। এই যে নিচে চলে আসলো, এটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে হচ্ছে। আবার চাঁদ যদি আমি বলি পৃথিবী চাঁদকে যে বলে আকর্ষণ করতেছে সেটা হচ্ছে অভিকর্ষ বল। আবার এই পৃথিবীতে যদি আমি বলি যে একটা চেয়ার একটা টেবিলকে যে বলে আকর্ষণ করতে, সেটা কিন্তু অভিকর্ষ বল না, সেটা হচ্ছে মহাকর্ষ বল। কারণ হচ্ছে কি, অভিকর্ষ বলের মধ্যে একটা নির্দিষ্ট রুলস আছে, সেটার মধ্যে পৃথিবী থাকতে হবে, পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করতে হবে, তখন সেটাকে আমরা গ্র্যাভিটি বলবো। আর যদি কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে সেটাকে আমরা বলবো হচ্ছে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। এখন যদি প্রশ্ন করা হয় যে পৃথিবী চাঁদকে টানতেছে, এটা কি অভিকর্ষ নাকি মহাকর্ষ? এটা যদি আমি একভাবে চিন্তা করতে যাই, একটু খেয়াল করো তোমরা, এখানে পৃথিবী রিলেটেড আছে, তাহলে পৃথিবী চাঁদকে যে টানতেছে সেটা কিন্তু এক ধরনের অভিকর্ষ বল। আবার আমি যদি মহাবিশ্বের কথা চিন্তা করতে যাই, মহাবিশ্বের একটা অংশ হচ্ছে পৃথিবী, আবার মহাবিশ্বের একটা অংশ হচ্ছে চাঁদ। তাহলে চাঁদ এবং পৃথিবী যে বল আকর্ষণ করছে এটাকে মহাকর্ষ বলা যাবে, আবার অভিকর্ষ বলা যাবে। কিন্তু আমি যদি বলি এই কলমটা, এই ডাস্টার, এই বোর্ডটাকে যে বলে আকর্ষণ করতেছে সেটা শুধুমাত্র মহাকর্ষ বল বলা যাবে, এটাকে অভিকর্ষ বল বলা যাবে না। কারণ এই দুইটা বস্তুর মধ্যে পৃথিবী নাই। যে দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করবে, ওই দুইটা বস্তুর মধ্যে যদি পৃথিবী থাকে তাহলে সেটা শুধুমাত্র অভিকর্ষ বল হবে। আর যদি পৃথিবী না থাকে তাহলে সেটা শুধুমাত্র মহাকর্ষ বল হবে। তাহলে এর থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম কি, যে সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষই অভিকর্ষ নয়। এবার আসো আমরা মহাকর্ষ সূত্রটা, আমরা মহাকর্ষ কি সেটাও জানলাম, অভিকর্ষ কি সেটাও জানলাম। এবার আসো আমরা মহাকর্ষ সূত্রটা কি, বা তোমরা সবাই বিজ্ঞান যারা এই অধ্যায়টা পড়ছো বা পড়বা, তোমরা দেখবো এখানে বিজ্ঞানী নিউটন, তোমাদের একটা ছোট্ট গল্প বলা আছে। বিজ্ঞানী নিউটন একদিন আপেল গাছের নিচে বসেছিল, হঠাৎ করে ওনার মাথায় একটা আপেল পড়লো। এই আপেল পড়ার পর থেকে কিন্তু এই মহাকর্ষ সূত্রটা উনি আস্তে আস্তে আবিষ্কার করে ফেলছে। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। তো এই সূত্রটার একটু বিস্তারিত আলোচনায় আমরা এখন এখানে জানবো। আমি যদি মহাবিশ্বের, যেহেতু আমি মহাকর্ষ বলতে চাই, তাহলে এখানে আমি পৃথিবী ধরলো ইচ্ছে না ধরলো ইচ্ছে, আমি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু ধরলাম, এটা একটা বস্তু ধরলাম, এটা একটা বস্তু ধরলাম। বস্তু দুইটা গোল ধরার একটাই কারণ হলো, আমরা বস্তু দুইটার যে দূরত্বটা নির্ণয় করব, সেই দূরত্বটা নির্ণয় করবো হচ্ছে বস্তু দুইটার ভরের কেন্দ্র থেকে। এখানে ধরলাম এটা এই বস্তুর ভরের কেন্দ্র এখানে, আর এটা ধরলাম ভরের কেন্দ্র এইখানে। এখন একটু খেয়াল করো, আমরা এই বস্তু থেকে এই বস্তুর দূরত্ব যদি আমরা এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত মাপি, তাহলে সেটা আমাদের ভুল হবে। আমাদের বস্তুদের দূরত্ব মাপতে হবে এই ভরের কেন্দ্রবিন্দু থেকে এই ভরের কেন্দ্রবিন্দু পর্যন্ত, এটা দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। এই জন্য আমি ভরের কেন্দ্রবিন্দুটা নির্ণয় করলাম। আমি ধরে নিলাম এইখান থেকে এই বস্তুটার দূরত্ব হচ্ছে 100 মিটার, আমি ধরে নিলাম সেটা হচ্ছে 100 মিটার। এখন এই দূরত্বটাকে সংক্ষেপে আমরা ডি দ্বারা প্রকাশ করব। কিভাবে দিয়ে আসলো আমরা একটু দেখি। আমরা জানি দূরত্বের ইংলিশটা হচ্ছে ডিসটেন্স। এই ডিসটেন্সকে সংক্ষেপে ডি দ্বারা প্রকাশ করা হয় দূরত্বকে। আর এই দূরত্বের একককে আমরা এই মহাকর্ষ সূত্রের মধ্যে এম দ্বারা প্রকাশ করব। দূরত্বের একককে আমরা এম দ্বারা প্রকাশ করব, ইউনিটটাকে। এবার আসো এই দূরত্ব, এই যে দুইটা বস্তু আছে, দুইটা বস্তু যেহেতু মহাবিশ্বে যেহেতু দুইটা বস্তু, তার মধ্যে অবশ্যই মহাকর্ষ বল আছে। এই বলটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব। আমরা জানি বলের ইংলিশ হচ্ছে ফোর্স। এই ফোর্সের সংকেতের উপর আমরা বড় হাতের এফ নিব, আর এই বলের এককটা আমরা ধরে নেব হচ্ছে নিউটন।
যেহেতু বিজ্ঞানী নিউটন এটা আবিষ্কার করছে, তো এই জন্য ওনার নাম অনুসারে এই বলের এককটাকে নাম দেওয়া হয়েছে। এটা কিন্তু মহাকর্ষ বল, বা যে বলটা, এগুলো দুইটা বস্তু যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে বল। এই বলটাকে মহাকর্ষ বল বললাম আমরা, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। এবার পরবর্তীতে আসো যে এই দুইটা বস্তুর অবশ্যই ভর আছে। আমি ধরে নিলাম এই বস্তুটার ভর হচ্ছে 50 কেজি, আর এই বস্তুটার ভর ধরে নিলাম 100 কেজি। এখন এই যে আমি 100 কেজি ধরে নিলাম, 50 কেজি ধরে নিলাম, এখানে একটু কথা আছে। আমরা জানি ভরের ইংলিশ হচ্ছে ম্যাস। আমরা ভরকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করব। এখানে আরেকটু কথা আছে, কিছু ক্ষেত্রে ভরের এককটা বা ভরের সংক্ষিপ্ত রূপটাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করে। তাহলে বড় হাতের এম দ্বারা কখন প্রকাশ করে একটু খেয়াল করো। বড় হাতের এম দ্বারা প্রকাশ করে শুধুমাত্র পৃথিবীর ভরকে, শুধুমাত্র পৃথিবীর ভরকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করে। আর না হয় পৃথিবী ছাড়া অন্য সকল বস্তুর ভরকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করব। এবার আসলে এই ভরের এককটা আমরা নিব হচ্ছে কেজি। তাহলে আমরা দূরত্বটাও পাইলাম, বলটাও পাইলাম, আবার ভরটাও পাইলাম। তাহলে আমাদের দূরত্বকে আমরা সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করব? ডি দ্বারা প্রকাশ করব। আর বলকে সংক্ষেপে এফ দ্বারা প্রকাশ করব। আর ভরকে সংক্ষেপে আমরা হচ্ছে এম দ্বারা প্রকাশ করব, যার একক হচ্ছে কেজি। আর বাকি রইল হচ্ছে ওজন। ওজন ইংলিশ হচ্ছে ওয়েট। ওয়েট থেকে আমরা এটাকে আমরা শুধুমাত্র ওজনকে সংক্ষেপে আমরা বড় হাতে ডব্লিউ দ্বারা প্রকাশ করব। আর এটার একক হচ্ছে নিউটন। তাহলে আমরা চারটা জিনিস পেয়ে গেলাম, দূরত্ব পেয়ে গেলাম, দূরত্ব কি বুঝলাম, বল কি বুঝলাম, ভর কি বুঝলাম, ওজন কি এই জিনিসটাও বুঝলাম। এবার আসো আমরা এই বস্তুটাকে এখানে যে বলে আকর্ষণ করছে এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করে নিলাম, যেহেতু ফোর্স এফ দ্বারা প্রকাশ করে নিলাম। এবার আসো আমাদের মহাকর্ষের যে মূল সূত্র, আমরা সূত্রটা একটু আস্তে আস্তে আগাই। সূত্রটাকে আমরা এই বলটাকে আমরা বলছিলাম কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা প্রকাশ করি। এরপর পরে এখানে খেয়াল করে দেখো, আমি একটা চিহ্ন লিখছি, এটাকে সমানুপাতিক চিহ্ন বলে, ইংলিশে বলে প্রপোর্শনে। এই সমানুপাতিক চিহ্নটা আমি একটু দেখো কি লিখতেছি, m1 m2। m1 দ্বারা প্রকাশ করছি প্রথম বস্তুর ভর, এই প্রথম বস্তুর ভরকে হচ্ছে m1 দ্বারা প্রকাশ করে, আর দ্বিতীয় বস্তুর ভরকে হচ্ছে m2 দ্বারা প্রকাশ করে। যেহেতু আমি এখানে বলে দিচ্ছি যে ভরকে m দ্বারা প্রকাশ করে, আর এখানে আমি পৃথিবী ধরে নেই, এই জন্য একটু বড় হাতের m নেই। আচ্ছা যাক, এইখানে আমি যে লিখলাম F প্রপোর্শনেট m1 ইনটু m2, এখানে একটা সূত্র আছে। সূত্রটা একটু কি আমরা একটু খেয়াল করি। এই যে দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আমি আবারও বলতেছি, একটু খেয়াল করো যে মহাবিশ্বের যে দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এবার আর একটু খেয়াল করো, দেখো F প্রপোর্শনেট আমরা নিলাম 1/d স্কয়ার। এখানে আমরা d দ্বারা কি প্রকাশ করি? d দ্বারা হচ্ছে বস্তুর কি প্রকাশ করি? দূরত্ব প্রকাশ করি। এবার একটু খেয়াল করো, আমরা দ্বিতীয় সূত্রটা কি লিখলাম? F প্রপোর্শনেট 1/d স্কয়ার। F প্রপোর্শনেট 1/d স্কয়ার। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে d দ্বারা আমরা বুঝলাম কি? ডিসটেন্স, মধ্যবর্তী তাদের দূরত্ব। তাহলে এ থেকে আমরা বুঝলাম আবার এই যে আকর্ষণ বলের মানটা বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের, খেয়াল করো, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর ব্যস্তানুপাতিকের কথাটা করতে গেলে এখানে যে 1/d স্কয়ার লিখছি, একটু তোমাদের একটু সিম্পলি বুঝাচ্ছি। এখানে একটু খেয়াল করো, যেহেতু F প্রপোর্শনেট m1 ইনটু m2, এখানে বস্তু দুইটার মান আমি একটা ধরলাম 50 কেজি, একটা ধরলাম কত কেজি? 100 কেজি। এখন আমি যদি এটাকে 50 কেজিকে 500 কেজি বানাই দিই, একটু খেয়াল করো, 500 কেজি যদি ধরে নেই, আর এখানে যদি 100 কেজিকে আমি 1000 কেজি নেই, আগের যে দুইটা বস্তু আমি কল্পনা করছি 50 কেজি এবং 100 কেজি, তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে। এখন যদি তাদের আমি ভরটা বাড়াই দিই, এখানে 500 কেজি নিলাম আর এখানে নিলাম হচ্ছে 1000 কেজি, এই দুইটা নেওয়ার কারণে এখন কেজিটা যখন আমি তাদের ভরটা বাড়াই দিলাম, তখন অবশ্যই গুণফলের মানটা বেশি আসবে। আর যখন তাদের গুণফলের মান বেশি আসবে, তখন F মানে আকর্ষণ, এই যে মহাকর্ষ যে তাদের যে আকর্ষণ বলটা আছে সেটা অটোমেটিক বেড়ে যাবে। আর এবার আসো d দ্বারা, ডিসটেন্স দ্বারা কি বোঝাচ্ছে? এখন এখানে আমি দুইটা বস্তু দূরত্ব নিলাম হচ্ছে কত? 100 মিটার। এবার আমি কি করলাম, এখানে একটা বস্তু নিলাম, সেম বস্তুটাই মনে করো 50 কেজির বস্তু, আর এখানে হচ্ছে 100 কেজির বস্তু। এবার আমি দূরত্বটা করে দিলাম কি? 120 মিটার করে দিলাম দূরত্বটা, 120 মিটার। আগে তাদেরকে যে বলে আকর্ষণ করতো, এখন কি তাদেরকে সেম বলে আকর্ষণ করবে? তোমরা সিম্পলি তোমাদের মাথায় জিনিসটা আসবে না, যেহেতু দূরত্ব বেড়ে গেছে তাহলে আকর্ষণটাও কমে যাবে। এটার কারণ কি? যদি আমরা জানি লোহার সাথে চুম্বকের যে আকর্ষণ বলটা আছে, তুমি যদি লোহার সাথে চুম্বকটাকে যত কাছাকাছি আনবে, তত তাদের আকর্ষণটা কি হয়? বৃদ্ধি পায়। আর যে তাদের দূরত্ব যখন আস্তে আস্তে বৃদ্ধি করবে, তখন তাদের কি হবে? তাদের আকর্ষণ বলটা কমে যাবে। ঠিক সেই ক্ষেত্রে d এর মান যত বেশি হবে, আকর্ষণ বলটা তত ধীরে ধীরে কমে যাবে।
এ থেকে আমরা দুইটা জিনিস দেখলাম, f প্রপোর্শনেট m1 ইনটু m2, মানে বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক হচ্ছে f, আর তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে এখানে f। আর এই দুইটাকে যদি আমি একত্র করে নিই তাহলে আমার কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো। এবার আমি নিতে পারলাম কি f প্রপোর্শনেট m1 ইনটু m2 ডিভাইডেড বাই d স্কয়ার। আমি দুইটাকে অ্যাডজাস্ট করে একত্র করে আমি একসাথে এটাকে নিয়ে নিলাম একসাথে। এবার আসো আমরা যখন অঙ্ক করব, যখন কোনো সমাধান করব তোমাদের বইয়ের মধ্যে, তখন কিন্তু আমরা এইভাবে সূত্রটা ব্যবহার করতে পারবো না। f এর সূত্রটা বা f এর মানটা আমরা এইভাবে ব্যবহার করতে পারবো না। আমরা সমানুপাত দিয়ে তখন অঙ্ক করব না, তখন আমরা সমান চিহ্ন ব্যবহার করব। এখন এই আসো f-টাকে আমরা কিভাবে সমান করব একটু খেয়াল করো। একটাকে যখন আমি সমান করে নিব, তখন আমি এইখানে এই সমানুপাতিকের পরিবর্তে একটা ধ্রুবক ব্যবহার করব। এই ধ্রুবকটাকে জি দ্বারা প্রকাশ করে। এখন আসো জিটা আসলো কোত্থেকে? হ্যাঁ, জির একটা বিজ্ঞানীরা বসে বিভিন্নভাবে আলোচনা করে জির একটা নির্দিষ্ট মান ওনারা ঠিক করে নিয়েছেন। জির মানটা ধরে নিয়েছেন হচ্ছে ওনারা 6.673 ইন্টু 10 ইনভার্স 11, এই মানটা ওনারা ধরে নিয়েছেন। এর এটাকে মহাকর্ষীয়, এটাকে কি বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এই জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এখানে আমরা যখন এই যে প্রপোর্শনেটকে আমি সমান করে দিলাম, তখন আমি এখানে একটা বাড়তি ডি যোগ করে দিলাম, আর বাকি অংশ যেভাবে আছে এভাবে থাকবে, m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার, এভাবেই থাকবে, সেম ওই আলোকে থাকবে। তাহলে আমরা শেষ পর্যন্ত কি পেলাম একটু খেয়াল করো। এই মেন যে সূত্রটা, মহাকর্ষ সূত্র হচ্ছে আকর্ষণ বল F ইকুয়াল টু g ইনটু m1 m2 বাই ডিভাইডেড বাই d স্কয়ার। এটা হচ্ছে আমাদের মূলত মহাকর্ষের সূত্রটাই হচ্ছে মূল সূত্র হচ্ছে এটা। আর এটা কিভাবে আসলো আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো। আমরা মহাকর্ষ নিয়ে আলোচনা করলাম, মহাকর্ষ অভিকর্ষ নিয়ে আলোচনা করলাম, মহাকর্ষের সূত্র নিয়ে আলোচনা করলাম। এবার আসলে আমরা অভিকর্ষ ত্বরণ নিয়ে একটু জানবো বিস্তারিত। তার আগে একটু কথা বলে নেই, আমি যেহেতু এখানে তোমাদেরকে এইমাত্র মহাকর্ষের সূত্রটা বলছি, এই আলোকে তোমাদের বইয়ের মধ্যে দেখবা অনেকগুলো গণিতের সমস্যা দেওয়া আছে। তোমরা একটু নিজেরা চেষ্টা করবা ওই সূত্রের আলোকে গণিতের অঙ্কগুলো একটু সমাধান করার জন্য। যদি সম্ভব হয় তোমরা সমাধান করবা, আর না হয় ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে আমি তোমাদেরকে ওই অঙ্কগুলো সমাধান করে দিব। এখন দেখবা যে বিভিন্ন অঙ্কের তোমাদের জটিল সমস্যা দেওয়া আছে, একটা বস্তু দুইটা বস্তুর দূরত্ব দিয়ে দিছে, দিয়ে বলবে যে তাদের মহাকর্ষ আকর্ষণ বলটা নির্ণয় করো। এরকম বিভিন্ন সূত্র দেবে। আবার বলতে হবে বস্তু দুইটা দূরত্ব বৃদ্ধি করা হলে তাদের আকর্ষণ বলের কেমন প্রভাব হবে, বস্তু দুইটার ভরের পরিবর্তন করলে তাদের আকর্ষণ বলের প্রভাব কেমন হবে। এরকম বিভিন্ন সমস্যা তোমাদের বইতে দেওয়া আছে। তোমরা একটু চেষ্টা করবা যে করা যায় কতটুকু পারো তোমরা। যদি না পারো ইনশাল্লাহ আমি নেক্সট কোনো ক্লাসে তোমাদের এই বিষয়টা আলোচনা করব। এবার আসলে আমরা অভিকর্ষ ত্বরণ জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। তার আগে আমরা বলি ত্বরণ জিনিসটাকে। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধি, যেটাকে ইংলিশে অ্যাক্সিলারেশন বলে। যেটা আমরা হচ্ছে যে কোনো বস্তু, যেমন আমি যদি একটা গাড়ি, এখানে ধরো একটা মোটরসাইকেল ধরো একটা রাস্তা দিয়ে যাচ্ছে, সে অবশ্যই প্রতি সেকেন্ডে একটা সময় কি করবে, ব্যাগটা বৃদ্ধি করবে। তো এই যে প্রতি সেকেন্ডে যে ব্যাগটা বৃদ্ধি করতেছে সেটা হচ্ছে তার ত্বরণ। এটাকে আমরা ব্যাগ বৃদ্ধি, যে ব্যাগটা বৃদ্ধি করতেছে সেটাকে আমরা ত্বরণ, সংক্ষেপে ত্বরণ বলবো। প্রতি সেকেন্ডে এটা এমন হইতে পারে যে সে একটা সময় কি সে 100 কিলোমিটার স্পিডে মোটরসাইকেলটা প্রথমে তারা শূন্য থেকে শুরু করলো, শূন্য থেকে মোটরসাইকেলটা আস্তে আস্তে 20 কিলোমিটার স্পিডে নিল, তারপরে 30 কিলো, 40 কিলো, 50 কিলো, 60 কিলো, 70, 80, 90, 100, এভাবে সে আস্তে আস্তে তার স্পিডটা বৃদ্ধি করলো। এই যে ব্যাগটা বৃদ্ধি করলো, এই বৃদ্ধিটা করলো, এটা হচ্ছে ধনাত্মক ত্বরণ। যতক্ষণ পর্যন্ত তার ব্যাগটা বৃদ্ধি করে যাবে সেই ত্বরণটাকে আমরা বলবো ধনাত্মক ত্বরণ। একটা সময় 100 কিলোমিটার স্পিডে চলার পরে হঠাৎ তার একটু আরেকটা গাড়ির সামনে পড়ে গেল, তখন তার একটু থামতে হবে, তখন সে কি করবে, ব্রেকটা কষবে। ব্রেকটা চাপার কারণে তার গতিটা 100 থেকে আস্তে আস্তে কমতে কমতে ধরো শূন্যতে নেমে আসলো। এই যে 100 থেকে 90, 80, 70, 50 শূন্যতে চলে আসলো, এই যে ব্যাগটা তার কমে গেল, সেটাও ত্বরণ, বাট সেটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তাহলে আমরা এ থেকেও জানলাম ত্বরণ দুই প্রকার, একটা ধনাত্মক ত্বরণ, একটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তো যাক, আমরা আমাদের মূল প্রসঙ্গটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জিনিসটাকে। ত্বরণের একটা সূত্র আছে, আমরা একটু দেখি। ত্বরণের সূত্রটা হচ্ছে বেগ বাই সময়। এবার আমরা ত্বরণের সূত্রটা আমরা কি দেখলাম, বেগ বাই সময়। এবার ব্যাগের পরিবর্তে লেখা যায়, বা ব্যাগের সূত্রটা হচ্ছে সরণ বাই সময়। আর আগে তো সময় ছিল। আবার একটু বুঝাই দিই, ত্বরণের মূল সূত্রটা হচ্ছে বেগ বাই সময়। এবার ব্যাগের পরিবর্তে কি লেখা যায়, সরণ বাই সময়।
আর সময় তো আগে এটাই ছিল, মানে এটার পরিবর্তে আমি এটা লিখছি জাস্ট। আর স্মরণের সংক্ষেপে m দ্বারা প্রকাশ করে। যেহেতু আমাদের স্মরণ বলতে তাদের যে সে কতটুকু দূরত্বে সরে গেছে, স্মরণ বলতে বোঝাইছে যে সে আগে এখানে ছিল, এখন সে স্পিড আপ করে সে এখানে চলে গেছে, এখান থেকে এখানে পৌঁছে গেছে, সে কতটুকু সরে গেছে, এই দূরত্বটাকে আমরা সংক্ষেপে m দ্বারা প্রকাশ করব। আর সময়কে আমরা সংক্ষেপে s দ্বারা প্রকাশ করব, সময়কে s দ্বারা প্রকাশ করব। এবার আসো এটাকে যদি আমরা সূত্র আকারে নেই তাহলে কি দাঁড়াচ্ছে, m/s ডিভাইডেড বাই s, m/s ইনটু 1/s। এটাকে যদি আমি গুণ করে নেই তাহলে m আর 1 গুণ করলে হচ্ছে আমার m, আর s s গুণ করলে s স্কয়ার। এবার s স্কয়ারে m এর সাথে নিয়ে আসলে নিচেরটাকে s ইনভার্স 2 দিয়ে দিলে হবে আমাদের। তাহলে আমি পেয়ে গেলাম ত্বরণের পরিবর্তে কি লেখা যায়, m s ইনভার্স 2। আচ্ছা, এই ত্বরণকে আবার সংক্ষেপে a দ্বারা প্রকাশ করে। এ দ্বারা কেন, ওই যে ত্বরণ আমি বলছি ইংলিশে তাকে অ্যাক্সিলারেশন বলে, তো ওই আলোকে ওইখান থেকে আমরা ত্বরণকে সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করব, এ দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা ত্বরণের এককটা পেয়ে গেলাম যে m s ইনভার্স 2। এবার আসো, ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবীর কোনো ভূপৃষ্ঠ। এখন আমি এখান থেকে একটা বস্তু ভূপৃষ্ঠের উদ্দেশ্যে ছেড়ে দেব। আচ্ছা, এই বস্তুটা 1 সেকেন্ড পরে মনে করে এখানে আসলো, এটা আমি 1 সেকেন্ড পরে ধরলাম, এখানে 2 সেকেন্ড পরে ধরলাম, এখানে 3 সেকেন্ড পরে সে ভূমিতে পতিত হলো, 3 সেকেন্ড তার সময় নিল। অবশ্যই সে এখান থেকে এখানে যে স্পিডে পড়বে, একটু খেয়াল করো, ধরো এটা 5 কেজির একটা বস্তু ধরে নিলাম, 5 কেজির বস্তুটা এখানে যে স্পিডে পড়বে, এখানে আসে কি তার সেম স্পিড মানে সেম ব্যাগ থাকবে, নাকি অবশ্যই ব্যাগটা কি হবে, বৃদ্ধি পাবে। আর এখানে আসে তার ব্যাগটা আরো বৃদ্ধি পাবে। এই যে প্রতি সেকেন্ডে ব্যাগ বৃদ্ধি পাচ্ছে, সেটাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলবো। আর অভিকর্ষ ত্বরণের একটা নির্দিষ্ট মান আছে, তোমরা সবাই মোটামুটি সেটা জানো, একটা আদর্শ মান। অভিকর্ষ ত্বরণকে আগে আমি বলিনি, এখানে সংক্ষেপে জি দ্বারা প্রকাশ করা হয়। আর জি এর একটা আদর্শ মান আছে 9.8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আসো প্রথম সেকেন্ডে এখানে মানটা থাকবে হচ্ছে 9.8 ইনটু 1। দ্বিতীয় সেকেন্ডে এই মানটা হবে 9.8 ইনটু 3। তৃতীয় সেকেন্ডে এই মানটা হবে 9.8, সরি এখানে 2, 9.8 ইনটু 2 ইনটু 9.8 ইনটু 3। তাহলে আমার প্রতি সেকেন্ডে আমার অভিকর্ষ ত্বরণটা কি, মানে তার ব্যাগটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এইটাকে আমরা সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করব, অভিকর্ষ ত্বরণ দ্বারা প্রকাশ করব। এবার আসলে 9.8 এর মানটা মূলত আসলো কই থেকে, এটা একটু আমরা জেনে নেই। আমি যদি এটাকে পৃথিবী কল্পনা করি, ধরে নিলাম এটা আমার পৃথিবী, এটা হচ্ছে তার কেন্দ্র ধরে নিলাম জাস্ট, এটা হচ্ছে মেরু অঞ্চল, এটা আমার হচ্ছে মেরু অঞ্চল। আর এই যে উপরে এটা ভূপৃষ্ঠ বোঝাচ্ছি, এটা হচ্ছে বিষুব অঞ্চল। একটা জিনিস খেয়াল করো, এই কেন্দ্র থেকে যেহেতু পৃথিবীটা সম্পূর্ণ গোলাকার না, একটু চ্যাপ্টা, আমরা সবাই মোটামুটি জানি কমলের মধ্যে একটু সামান্য চ্যাপ্টা, এই চ্যাপ্টা অংশটা আমি ধরে নিলাম মেরু অঞ্চল। আর যেটা একটু দূরত্ব বেশি সেটা হচ্ছে আমার কি অঞ্চল, বিষুব অঞ্চল। একটু খেয়াল করো, এই কেন্দ্র থেকে মেরু অঞ্চলের যে দূরত্ব, বিষুব অঞ্চলের কিন্তু সেম দূরত্ব না। বিষুব অঞ্চলের দূরত্বটা হচ্ছে কি, দূরত্ব এখানে বিষুব অঞ্চলের দূরত্বটা হচ্ছে বেশি, আর মেরু অঞ্চলের দূরত্বটা কি, কম। যেহেতু মেরু অঞ্চল কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব কম, সেজন্য এখানে জি এর মানটা সর্বদা বেশি থাকে। এখানে জি এর মানটা থাকে হচ্ছে 9.83। আর এখানে যেহেতু দূরত্ব বেশি, এই জন্য জি এর মানটা একটু কম থাকে। এখানে জি এর মানটা থাকে হচ্ছে 9.78। এভারেজে জি এর আদর্শ মান ধরা হয় 9.80 or 9.8। এটা আমরা হচ্ছে জি এর আদর্শ মান ধরা হয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা মহাকর্ষ, গ্র্যাভিটেশন, মহাকর্ষ সূত্র, অভিকর্ষ গ্র্যাভিটি এবং অভিকর্ষ ত্বরণ এই জিনিসগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। যেহেতু আজকে বিস্তারিত আলোচনা করা সম্ভব না, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কোনো এই অধ্যায়টার উপরে, পৃথিবী এবং মহাকর্ষের উপরে আরও বিস্তারিত আলোচনা করা হবে। আর সবাই তোমরা বাড়িতে, যেহেতু আজকে আমরা এই পার্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা তোমাদের জন্য ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের জন্য বা তোমাদের বাড়ির জন্য কিছু কাজ দিয়ে দিতেছি। আমরা দেখি একটু কি কাজগুলো আমি দিতে পারি। প্রথমত একটু ভালো করে শিখবা, বা ভালো করে হচ্ছে বইটা ভালো করে খুঁজে, বইয়ের মধ্যে তুমি উত্তরগুলো ভালো করে পাইবে আরো বিস্তারিত। মহাকর্ষ বলতে কি বোঝাও, মহাকর্ষ বলতে কি বোঝাও। তারপরে আমরা নিতে পারি হচ্ছে মহাকর্ষ সূত্রটি ব্যাখ্যা করা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, কিন্তু এটা খুব ভালো করে শিখবা। আর এটার জন্য আমি একটু সময় বেশি নিছি, তোমরা এই পার্টটা একটু ভালো করে শিখবা।
তৃতীয়ত হচ্ছে অভিকর্ষ কি, বা অভিকর্ষ বলতে কি বোঝো? আর শেষ হচ্ছে অভিকর্ষ স্তরণ কি। যেহেতু আমরা আজকে চারটা পার্ট নিয়ে আলোচনা করছি, তোমাদের বাড়ির কাজ আমি চারটা পার্টের আলোকে দিলাম। মহাকর্ষ বলতে কি বোঝো, মহাকর্ষ সূত্রটি ব্যাখ্যা করো। অভিকর্ষ বলতে কি বোঝো, অভিকর্ষ স্তরণ কি। আমি ভিডিওর মধ্যে আমার এই ক্লাসটার মধ্যে আমি সবগুলো বিষয় ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। আর সবার উদ্দেশ্যে বলবো, যেহেতু মহামারী করোনা আমাদের সবাইকে ধরে ফেলতেছে আস্তে আস্তে করে, তো সবাই বাসায় থাকবা, তুমি নিজেও নিরাপদ থাকবা, তোমার পরিবারের সদস্যদেরকে নিরাপদে রাখবা। ধন্যবাদ সবাই।